সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হাসান রাজার উত্তরসূরি যারা আছেন তাদেরকে এর সামনে রেখে আমি আমার কথা শুরু করছি এবং আপনারা যারা শুনছেন, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমার আগে জিহাদ কথা বলেছে ও আমার জুনিয়র ঢাকা ইউনিভার্সিটির, আর আমাদের যে সেলিম সাহেব উনি যা বললেন তাতে মোটামুটি আলোচনাটা প্রায় পরিপূর্ণতার পথে চলে গেছে। তো আমি যেই জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে সময়টা বড়ই অস্থির এবং বিষণ্ণ। এই বিষণ্ণ সময়ের যে আগ্রাসী থাবা, এটা প্রতিটি রাতের কুলজোরে নামিয়ে আনছে এক অশুদ্ধ আধার। আমরা যারা হাসানকে নিয়ে কথা বলতে চাই, আমরা যারা লালনকে নিয়ে কথা বলতে চাই, আমরা যারা নজরুলকে নিয়ে কথা বলতে চাই, রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে চাই, বেসিক্যালি ওনারা সবাই কিন্তু আমাদের একেবারেই বড় ধরনের একটা সম্পদ। এই যে সম্পদ, এই সম্পদে যে আমাদের কপিরাইটেড ডিজি জাফর রাজা আছেন, আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করছি, সে জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি দীনতা। প্রতিনিয়ত আমরা হারিয়ে ফেলছি আমাদের সম্পদকে, কিন্তু এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো আগ্রহ বা উচ্ছ্বাস দেখতে পাই না। মুশকিলটা হচ্ছে যে আমরা আসলে আমাদের সম্পদগুলা রাখতে পারবো কিনা, এইটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে যদি আমরা এই ব্যাপারে সচেতন না হই। হাসান রাজার সম্পর্কে যখন নাকি বলা হয় মরমী কবি, এখন মরমী কবির অর্থ যদি জিজ্ঞাসা করা হয় বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্ররা পারবে, এই বিষয়ে আমি নিশ্চিত যে ওরা পারবে না, ইভেন সিনিয়ররাও পারে না। আমরা একটা কাজ করতে গিয়েছিলাম, আমাদের একটা সংগঠন আছে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি। তা আমরা একই ইউনিভার্সিটিতে ৫-৭টা প্রশ্ন দিয়েছিলাম যে এই 4টা শব্দ কি বুঝে কিনা। 181 জন অংশ নিয়েছিল, একজনও পারে নাই। সুতরাং মরমী কবি, কেন উনি মরমী কবি? হাসান রাজা তার অস্তিত্বের বিকাশকে কিভাবে দেখতে চেয়েছেন? আমরা এটা কিভাবে বলতে পারি যে হাসান রাজা আমাদের জন্য সম্পদ? এবং আমরা এই যে ওনার উপর যে আলোচনাটা, এই আলোচনাটা যদি একাডেমিক্যালি আরো সাউন্ড হতো তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারতাম। কিন্তু যেখানে এসে আটকে গেলাম সেটা হচ্ছে আমাদের সামারিন ভাই কষ্ট করে এরকম একটা লেখা যুক্ত করেছে, তার সাথে জিহাদ। ওনাদের প্রতি আমিও কৃতজ্ঞ যে আমাকে ওনারা এই কাজ করতে আগ্রহী করে তুলেছেন। তো যেই কথা আমাদের বলা উচিত, দেখেন কত সুন্দর করে উনি একটা কথা বলছেন হাসান রাজা, সেটা হচ্ছে কারে আমার প্রাণের মাঝে চাই, হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি নাই। কি অসাধারণ অসাম্প্রদায়িক মানুষ। ঠিক এইটাই যদি আপনি নজরুলের কণ্ঠে দেখেন, উনি বলছেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি, তবু সন্তান মোর মার। তাহলে এই যে আমরা যে একটা বিকাশমান ধারায় বঙ্কিমের ভাষায় কথা বলিনি, আমরা শরতের ভাষায় কথা বলিনি, আমরা এই কথা বলিনি যে সে জায়গায় বাঙালি আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আমরা বঙ্কিমের মতো সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাইনি। এই জন্য আমরা কি ক্লিয়ারলি বলছি যে তারে আমার প্রাণের মাঝে চাই, হিন্দু আর মুসলমান আমি কিছুই বুঝি নাই। তো হাসান রাজাদেরকে আমরা যতটা আলোকিত করে শেখার চেষ্টা করব, আমাদের পরবর্তী জেনারেশন ঠিক সেইভাবেই সাড়া দেবে। আর আমাদের জেনারেশন এই জিনিসটা বারবার এই জায়গায় এসে আটকে যাচ্ছে যে আসলে ও ট্রেজার কি,
ওর সম্পদটা কি, ওই সম্পদই তো আমরা জানি না। যে আমাদের এত মারাত্মক সম্পদ যে শুধুমাত্র লালনের উপর যদি গবেষণা করা হয়, শুধুমাত্র নজরুলের উপর যদি গবেষণা করা হয়, এই যে বললো একটা সিনেমা বানিয়েছে, আচ্ছা সিনেমার উপর না হয় পড়াশোনা করলেনই না। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র আন্দোলন করতে গিয়ে আমি টের পেয়েছি সিনেমার কি অবস্থা। কিন্তু যেটা আমাদের জানা প্রয়োজন, যে আপনি খেয়াল করেন যে লালন এর উপর কাজ করা শুরু করেছি আমি মাত্র কিছুদিন হলো, কিন্তু বাংলাদেশ সরকার লালনের সম্পত্তিটাকে, লালনের ওয়াকফকৃত সম্পত্তিটাকে সরকার এখন সরকারি সম্পত্তি করে ফেলেছে। এবং সবচেয়ে আজব ব্যাপার যে আমি যখন এই কাজটা করতে গেলাম তখন দেখতে পেলাম যে লালনের 51 ঘর ভক্ত ছিল। এই ভক্তদের কাছে ট্রাস্টি আকারে উনি এটা চালাতে দিয়েছিলেন। বলা হয় লালনের যারা অনুসারী তারা গাঁজা খায়। তো আমি এইবার দেখলাম যে সেটা প্রমাণ করার জন্য অনেকেই আগ্রহী, কিন্তু লালনের ভক্তরা তো গাঁজা খেতে পারেন না, কারণ সকালে যেই টাইমটায় তাদেরকে উঠতে হয় এই টাইমে গাঁজা শরীরে অ্যাডজাস্ট করে না। তাহলে লালনের রিয়েল ভক্ত যারা, এদের সাথে আমি রাত কাটিয়ে এসেছি, কই তাদের তো এটা লাগে না। তো আপনি লালনকে বিকৃত করবেন, নজরুলকে বিকৃত করবেন, হাসান রাজাকে বিকৃত করবেন, আপনি কি আমার বন্ধু? সময় এসছে এই কথাগুলা চিন্তা করার, যে প্ল্যান করে কেন নষ্ট করছেন, পারেন না ছেড়ে দেন, তার চাইতে এই কথা বলেন প্রেম করেছি বেশ করেছি এরকম একটা সিনেমা বানাবো। কিন্তু এটা করেন না যে আমাদের মহামানবদেরকে আপনারা বিকৃত করবেন। তো আমি এরপরে আর লম্বা করতে চাই না, শুধু এই কথাটা বলে শেষ করতে চাই। আজকে যারা শুনছেন, এখানে লেজিসলেটিভের সচিব উনি উপস্থিত আছেন, এবং আমার মনে হয় যে উনি আমার ডিপার্টমেন্টেরই হবেন, আমি ঢাকা ইউনিভার্সিটি লয়ের। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা যদি ইতিবাচক কিছু করতে নাও পারি, অন্তত নেতিবাচকতাটাকে একটু থামাই। আশা করি যে এতেও আমরা কিছুটা উপকৃত হতে পারবো। কারণ আমাদের হাতে যে সম্পদ, এই কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এই জায়গাটায় আমাদের যাওয়ার দরকার নাই। প্রত্যেকে আমাদের সম্পদ। আমাদের একটা ছোট্ট সংগঠন আছে, সেটা বাচ্চাদেরকে গবেষণা শেখায়, এর নাম হচ্ছে চিন্তার চাষ। তা আমাদের রাজিন ওইখানে অংশগ্রহণ করেছিল এবং সে সফলতার সাথে বেশ ভালো কাজ করেছে। তো বাচ্চাদেরকে যখন নাকি আমরা এই গবেষণা শিখাই, 7 থেকে 10 বাচ্চাদেরকে থিসিস করা শিখাই, এটা বাংলাদেশে অসম্ভব ছিল। বাংলাদেশ মেধার একটা অফুরন্ত সাম্রাজ্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নিজেদের কারণে আমরা দরিদ্র, নিজেদের কারণে আমরা দিন, এবং আমাদের দীনতা আমাদেরকে গ্রাস করছে প্রতিনিয়ত। সবাইকে আবার সান্ধ্যকালীন শুভেচ্ছা, এবং আমরা সমৃদ্ধ হব এই প্রত্যাশায়, এবং হাসন রাজা আমাদের ভিতরে চিরজাগরুক থাকুক এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাই।